আচ্ছা, ক্লাস 12-এর স্টুডেন্টসরা, তোমাদের জন্য এই ক্লাসটি আজকে একটু ভালো করে মন দিয়ে শুনবে কথাগুলো। হ্যাঁ, ক্লাস 12-এ যারা পড়ছো, যারা ক্লাস 12-এর স্টুডেন্টস, তারা একটু ভালো করে দেখো। আজকে যে গল্পটা, আজকে যে আমরা প্রোজটা নিয়েছি, ঠিক আছে, যে প্রোজটা আজকে নিয়েছি আমরা পড়ার জন্য, যদি তোমাদেরকে বলি না যে এই প্রোজটা সম্পর্কে ক্লাস 5-এ 6-এ বা 7-এ বা 8-এ যদি পড়িয়ে দেওয়া যেত, আছে সিবিএসসি বোর্ডে, আইসিএসসি বোর্ডে ছোটো ক্লাসেই আছে। আজকে যে আমরা প্রোজ পিসটা পড়তে যাচ্ছি, এই প্রোজ পিসটা যদি তোমরা যখন পড়াটা হয়ে যাবে, টোটালি যখন পড়াটা হয়ে যাবে, যেহেতু এটা প্রোজ পিস, আমাকে কয়েকটা পার্টে করতে হবে। এটা পার্ট এবিসি, জানি না ডি পর্যন্ত হবে কিনা, বলতে পারছি না এখন। জানো প্রোজ পিস অত ডিটেলসে আলোচনা করে একটা পার্টে শেষ করা যায় না, তাতে ছাত্রদের ধৈর্যও থাকবে না আর অসুবিধাও হবে। তাহলে কয়টা পার্ট, যখন আমার এই পুরো লেসনটা কমপ্লিট হয়ে যাবে, যখন পুরো গল্পটা আমরা শেষ করে দেবো, তখন তোমরা নিশ্চয়ই মনে মনে ভাববে যে কেন গল্পটা আমরা ক্লাস 12-এ পড়ছি, কেন আগে পড়িনি। আগে পড়লে জীবনের অনেক কনফিউশন আমাদের দূর হয়ে যেত, অনেক সমস্যা দূর হয়ে যেত। ক্লাস 12-এ তাহলে এত দেরি করে দেওয়া হয়ে গেল মনে হচ্ছে। ব্যক্তিগতভাবে যদি বলি না, তো যদি 10টা ছোটো গল্পের নাম বলি, হ্যাঁ 10টা ছোটো গল্পের নাম মধ্যে এটা তার মধ্যে একটা আছে। কত নম্বরে দাঁড়াবে জানি না, তবে 10টা বেস্ট ছোটো গল্পের মধ্যে আমার যতটা আমি পড়েছি লাইফে, তার মধ্যে এটা একটা আছে আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি। তো তার আগে ঠিক প্রোজটার নাম এবং আমাদের যেটা পার্টটা আমরা পড়বো সেটাকে ডিক্লেয়ার করার আগে, সেটা বলার আগে আমি কটা কথা বলছি তোমাদের, শোনো মন দিয়ে। আচ্ছা, ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ লাইফ, again if I ask you what is the meaning of our life, why are we searching knowledge, okay, and what is the meaning of happiness, what is called success, what is called peace, and ultimately who are we, who are we। এই যে বেশ কিছু কিছু কোশ্চেন আছে না, বেশ কিছু কিছু কোশ্চেন, কিন্তু এই যে আমি করলাম তোমাদের কোশ্চেন, এই কোশ্চেনগুলো কি কোনো সাবজেক্টের ভেবে দেখো তো? কোনো সাবজেক্টের তো নিশ্চয়ই না। তাহলে আমাদের মনের কোশ্চেন। আমরা যবে থেকে মানব জাতি পৃথিবীতে তার সেন্স ধরে কাজ করে যাচ্ছে, তবে থেকে মানুষের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। এই যে কোশ্চেনগুলো বললাম আমি, এগুলো আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। প্রত্যেকটা মানুষ যারা শুধুমাত্র ধন নিয়ে বেঁচে বা টাকা পয়সার উপরে বেঁচে বা খ্যাতি নামযশের পিছন মানে নামযশের উপরে বেঁচে থাকতে চায়নি, ওটা ছাড়া অনেক কিছু চেয়েছিলেন, জীবনের রহস্যগুলোকে জানতে চেয়েছিলেন। দুঃখ কি, ঠিক একটা উদাহরণ ধরো কি আমাদের বুদ্ধদেবের মতো। তো জীবনে না এই ডিপ কোশ্চেন, ডিপার সেন্সের যে কোশ্চেনগুলো আছে, আমাদের অনেক কোশ্চেন আছে যেগুলো আমরা সারা জীবনে আমরা উত্তর পাই না খুঁজে। কি আমি যেগুলো প্রশ্নগুলো করলাম, কি আমরা কারা, ঠিক আছে, তারপরে জীবনের মানেটা কি, সফলতা কি, শান্তি কি, প্রশ্নগুলো করলাম না। আমরা নলেজ কেন চাই, এই যে নানা রকম প্রশ্ন আছে, এর উত্তর কি দেওয়া খুব সহজ কি মনে হচ্ছে? বেশ কঠিন, কিন্তু সারা জীবন লেগে যায়, সারা জীবনের অভিজ্ঞতা লেগে যায় উত্তরগুলো দেওয়ার জন্য। অথচ এই প্রশ্নের উত্তরগুলো আমাদের জীবনে কতটা কার্যকর জানো তোমরা? আমরা এই প্রশ্নগুলো যদি উত্তর সঠিকভাবে না পাই, তো জীবনভাবে আমরা মিন করতে পারি। লিটারেচারটা এমন জিনিস, লিটারেচারকে বলা হয় অ্যাপ্লাইড ফিলোসফি। লিটারেচার হলো অ্যাপ্লাইড ফিলোসফি। লিটারেচারে এই প্রশ্ন উত্তর দেয় আমাদের। লিটারেচার না পড়লে আমরা মন থেকে মরুভূমিতে পরিণত হব, মনের দিক থেকে আমরা মরুভূমিতে পরিণত হব। শুধু আমরা মানুষ জীবরা শুধু খেয়ে পড়ে সুখ পেয়ে বেঁচে থাকতে আসিনি, আমরা দর্শন বোধের জীব। আমরা যতই সাইন্টিফিক্যালি অ্যাচিভমেন্ট করে নিই না কেন, অনেক সাইন্টিফিক অ্যাচিভমেন্ট করলাম আমরা, অনেক টেকনোলজিক্যাল আমাদের গ্রোথ বেড়ে গেল ধরে নাও, তোমার মনের যে প্রশ্ন, মনের খিদা, মনের ভিতরে অনেক উথাল পুথাল, সেই নলেজ সবসময় আমাদের নলেজ পেতে গেলে, আমরা মনের একটা উত্তর পেতে গেলে, মনের খোঁজের উত্তর পেতে গেলে আমরা যে শান্তি পাই, যে আনন্দ পাই, সেটা আমাদেরকে কোনোদিনও টেকনোলজি আর সায়েন্স দিতে পারেনি। সায়েন্স টেকনোলজি আমাদের রোগ থেকে বাঁচিয়েছে, আমাদের জীবনকে উন্নত করেছে, তাদেরও অবদান অস্বীকার করা যাবে না কোনোভাবেই। সেটা আমাদের শারীরিক খিদা মিটিয়েছে, পেটের খিদা মিটিয়েছে, পোশাকের চাহিদা মিটিয়েছে, অনেক কিছু দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের যে মনের খিদা, মনের প্রশ্ন, মনের
শান্তি, এই ধরনের প্রশ্নগুলো আমরা যে করে থাকি বা আমাদেরকে যে সবসময় আমাদেরকে চিন্তায় ফেলে। আর কখন ফেলে? যখন আমরা দুঃখ পাই জীবনে, যখন আমরা কষ্ট পাই জীবনে। এইচএসের পর থেকে তোমাদের জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। শুধু মানে জব পাওয়ার পরীক্ষা বলে না, এমন এমন পরীক্ষার সম্মুখীন হতে হবে, জীবন সেখান থেকে শুরু হচ্ছে তোমাদের হাইলি স্ট্রাগল, হ্যাঁ, আরম্ভ হয়ে যাচ্ছে ক্লাস 12-এর পর থেকে। হয়তো এই জন্য আমি ক্লাসটাকে লেন্দি করছি, তোমরা কেউ বিরক্ত হবে না, না তো অনেক কিছু জীবনে মিস করে যাবে। কথা হলো, প্রতিটা কথা খুব দামি। এই গল্পটা নিয়েছি আমি এই জন্য, আর গল্পটা দিয়েছেও আমার মনে হয় এই জন্য, কাউন্সিল দিয়েছে যাতে তোমাদেরকে একটা ট্রেন করবে, তোমাদের ট্রেন করতে চাই, মেন্টালি ট্রেন করতে চাই যে জীবনে আমাদের নিট জিনিসটা কি, বেসিক জিনিসটা কি। ঠিক আছে? তো আজকে আমরা এই ধরনের কোশ্চেনকে কেন্দ্র করে, এই যে ধরো সবসময় আমরা ছোটোবেলা থেকে আমরা জানতে চেয়েছি মা এটা কি, বাবা এটা কি, মা এটা কি, বাবা কি, বাবা মা বিরক্ত হয়ে যায়। যেখানে যেখানে আমাদের প্রশ্নের চাহিদা অনেক না, কোথাও ঘুরতে গেলে আমরা সবসময় গাইডকে প্রশ্ন করতে থাকি না। আচ্ছা, আমরা মোবাইল যারা চালাচ্ছি, যারা গেম খেলছি, যারা অ্যাপ ডাউনলোড করছি, যারা নতুন নতুন ফরম্যাট শিখছি, সবসময় জিজ্ঞাসা এটা কী করে হয় রে, এটা কী করে হয় রে, এটা কী করে শেয়ার করতে হয়, এটা কী করে ডাউনলোড করতে হয়, এটা কী করে আপলোড করতে হয়। প্রশ্নেই প্রশ্ন। ডাক্তারের কাছে যাবে, শুধু প্রশ্নই করবে, ডাক্তার কী হয়েছে আপনার, কোথায় কী ব্যথা, হ্যান ত্যান, এটা ওটা। টিচার কাছে তুমি জিজ্ঞাসা করতে, স্যার এটা কী করে হলো, এটা কী করে হলো, ম্যাথ সলভ করে বলো, গ্রামার সলভ করে বলো, সবসময় কোশ্চেন করি আমরা। রান্নাও যে করতে যাই যে প্রথম, সেও সবসময় কোশ্চেন জিজ্ঞাসা করে যে কীভাবে করা যাবে এটা। আমরা জিনিস কিনতে যাই শপিং মলে, তো দাম জিজ্ঞাসা করি, ওটাও একটা ধরনের কোশ্চেন। আমরা দেখছিলাম যে কি আমরা যদি শপিং মলেও যাই তাহলে আমরা প্রশ্ন আমাদের সবসময় চলে, প্রশ্ন করি এটা এই জিনিসের দাম কত, এটা জিনিস কি, বা এটা কোন কোম্পানি, কোন ব্র্যান্ডের, না ওরকম। ঠিক আছে? তো কোশ্চেনিং আর অ্যান্সারিং আমাদের জীবনের আর এক নামই হলো প্রশ্ন আর উত্তর। প্রশ্ন আমাদের জীবন থ্রো করে, আমরা উত্তর খুঁজি, বা আমরা অনেক সময় উত্তর দিই, বা জীবনে অনেক সময় আমাদের উত্তর দিয়ে দেয়। ঠিক আছে? খুব ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে না কথাগুলো? ফিলোসফিক্যাল আছেই, এটা আমি ইচ্ছা করে যে বলছি তোমাদের কাছে, এটা এরকম ব্যাপার না। কথাটা আমাকে বলতে বাধ্য করা হচ্ছে, যে টপিকটা নিয়েছি সেই টপিকের উপরে কথাগুলো আছে। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এতক্ষণে সবচেয়ে বেশি যে শব্দগুলো আমি বললাম তার মধ্যে দেখো একটা জিনিস কিন্তু কমন ছিল, কোয়েশ্চেন। কি কমন ছিল? কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন ওয়ার্ডটা বারবার এসেছে, তাই না? তো আজকে যেন আমরা মানে পড়তে যাচ্ছি যে পার্টটা, যে লেসনটা, যে প্রোজ পিসটা, তার নামই হলো 3 কোয়েশ্চেন্স। কি? 3 কোয়েশ্চেন্স, 3টে কোয়েশ্চেন, 3 কোয়েশ্চেন্স। আর এটা লিখেছেন কে? লিও টলস্টয়। লিও টলস্টয় সেই বিখ্যাত মানুষ, রাশিয়ার একজন বিখ্যাত সাহিত্যিক, যিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে, তোমরা সবাই নাম শুনেছো স্বামী বিবেকানন্দ, আমাদের ভারতবর্ষের উজ্জ্বলতম নক্ষত্র, গ্রেট ফিলোসফার, সন্ন্যাসী, বীর পুরুষ, মানে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে শেষ করা যাবে না তার ব্যাপারে কথা বললে। তো যাই হোক, তো এই স্বামীজিকে উনি প্রথম বলেছিলেন যে প্রাচ্যের রুশো। এমনিতে ইউরোপিয়ানরা তো আমাদের কোনোদিনও মূল্য দেয়নি, বুঝতে পেরেছো? ইউরোপিয়ানরা কোনোদিনও মূল্য দেয়নি। আর আমরা সবাই জানি যে ইউরোপের মধ্যে যে রুশো, দার্শনিক হিসাবে রুশোর স্থানটা কোথায়। যদিও আমরা অনেক স্বামীজির কৃতিত্বকে রুশো দিয়ে তুলনা করতে চাই না, বা পারিও না। আমরা যারা তাকে মন থেকে চিনি, ভিতর থেকে জানি, তারা জানি যে উনি কোথায়। তবুও বলছি যে এই লিও টলস্টয় স্বামীজিকে বলেছিলেন প্রাচ্যের রুশোর সঙ্গে তুলনা করেছেন। প্রাচ্যের মানে আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে। লাইট অফ ইস্ট বলেছিলেন ইনাকে। আর কেন বলেছেন তার কারণ ছিল, ওই কারণটা আমরা পাবো, আমরা কারণটা এক জায়গায় লিখেও রেখেছি, ওই জায়গাটা পাবো। ঠিক আছে? তো রুশো এক সময় মানে জীবনের শেষ দিকে রুশো মানে মানে জীবন সম্পর্কে, জীবনের সমস্ত ইচ্ছা, জীবনের সমস্ত ইচ্ছা চাহিদা থেকে না দূরে সরে যেতে চাইছিলেন। ঠিক আছে? কোনো কিছুকে তার মূল্যবান মনে হচ্ছিল না, ঠিক নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছিলেন না রুশো। তিনিকে যাবতীয় মায়া, মমতা, সুখ এগুলো থেকে না তার মনটা উবে গেছিল। জীবনের শেষ দিকে হয়েছিল রুশোর, এই মানে আমাদের লিও টলস্টয়ের সঙ্গে ঘটেছিল ঘটনাটা। তো ঠিক আছে, তখন তিনি একটা বই পেয়েছিলেন বা বই পড়লেন, তখন প্রচুর স্টাডি করতে আরম্ভ করলেন। বাইবেল থেকে শুরু করে, বেদাস থেকে, উপনিষদ থেকে, তারপরে বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থগুলো, সব দেশে, সব কালচারের। তো
করতে করতে পড়তে পড়তে স্বামী বিবেকানন্দের একটা বই পেলেন, ওই বইটার নাম ছিল রাজযোগা, রাজযোগ, রাজযোগ। তার আগে এই মহান ব্যক্তি লিও টলস্টয় জানতেন না, বা তার কাছে পরিষ্কার ছিল না যে তিনি কে, হু ওয়াজ হি। তার মনে একটা প্রশ্ন সবসময় ছিল, হু আই অ্যাম। ওই জন্য প্রথমে আমি প্রশ্নটা করেছিলাম, মনে আছে, হু আর উই। তাহলে ওনার মনে সবসময় প্রশ্ন আসতো যে কি হু অ্যাম আই, আমি কে। নিজের সম্পর্কে সম্পূর্ণ ওর ধারণা ছিল না, কারোরই থাকে না। তোমরা একটা প্রশ্ন নিজেদের মধ্যে করে দেখো, উত্তরটা দিতে খুব সমস্যা হবে। তোমাদের মনে আসবে আমি তো অমুক জন নাম, সাপোজ হু অ্যাম আই এম দীপঙ্কর দাস, আমি এরকম বললাম তো আমার নাম দীপঙ্কর দাস, এটা উত্তর না। বা আমি অমুকের ছেলে, অমুক জায়গায় থাকে, আমি কে তাকে, এই ব্যাপারে আমি যাচ্ছি না, বিশাল ব্যাপার। আমি কে বিশাল বড় প্রশ্ন, সারা জীবন লেগে যাবে এর উত্তর খুঁজে পেতে। তো এই উত্তরটা রাজযোগে তিনি পেয়েছিলেন। তাই জন্য এক জায়গায় আমি পেয়েছিলাম, লেখা ছিল যে লিও টলস্টয় তার লাইব্রেরির, ঠিক আছে, লাইব্রেরির যে বইয়ের যে তার শাড়ির প্রথম দিকে রেখেছিলেন রাজযোগ বইটাকে, স্বামী বিবেকানন্দ লেখা রাজযোগ বই। এবার লিও টলস্টয়ের আর একটা গল্প বলি। আমাদের মহাত্মা গান্ধী আছে, মহাত্মা গান্ধীকে তোমরা সবাই চেনো। মহাত্মা গান্ধী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বলে একটা বই লিখেছিলেন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তিনি ওতে স্বীকার করেছেন, বা তাছাড়াও স্বীকার করেছেন, তিনি যখন অহিংস আন্দোলন শুরু করেন, সত্যাগ্রহ শুরু করেন, তো তাকে তো জিজ্ঞাসা করা হচ্ছিল যে তিনি শক্তিগুলো পেতেন কোথা থেকে, তিনি তার এই যে মনোবল পেতেন কোথা থেকে। তিনি অনেক অনেক কথাই বলেছিলেন, বলার সঙ্গে একটা কথা তিনি ইন্ডিকেট করেছিলেন যে তিনি এই যে আমাদের লিও টলস্টয় লেখা ওয়ার অ্যান্ড পিস বলে গ্রন্থটা তিনি পড়েছিলেন। তার মানে গান্ধীজির সম্পর্কে, বা গান্ধীজির মধ্যে যে একটা অদম্য শক্তি ছিল, একটা অন্য ধরনের যে শক্তি, বা তিনি অন্য ধরনের প্রতিবাদ যে তিনি স্থাপন করতে পেরেছিলেন গোটা পৃথিবীর বুকে, অন্য ধরনের অন্য ধারার, তার মধ্যে লিও টলস্টয়ের দ্য ওয়ার অ্যান্ড পিস বইটার বিশাল ভূমিকা আছে, তিনি নিজে স্বীকার করে গেছেন। তাহলে আমরা সেই ধরনের একজন মানুষকে আজকে পড়তে আছি, লিও টলস্টয়ের সঙ্গে জড়িত দুইজন মনীষীর ব্যাপারে, ভারতীয় দুইজন মনীষীর ব্যাপারে আমি কিছু বললাম, যাতে তোমাদের ইন্টারেস্টটা গ্রো করে। লেখা তো আমরা পড়বই, লেখা তো সব জায়গাতে পাওয়া যায়, তোমরা পড়বে, তোমাদের নোটসবুকগুলোতে আছে, যে কোনো জায়গাতে তুমি গেলে তুমি স্টোরিতে চলে আসতে পারবে। স্টোরি থেকে আসার আগে যিনি লিখেছেন তার সম্পর্কে, তার মহত্বতার সম্পর্কে জানতে হয়। জানতে গেলে তোমরা বেশি অটোমেটিক্যালি জানতে পারবে, না এবার ভালো করে পড়বোই, অটোমেটিক্যালি তোমাদের মনোযোগ কিন্তু নষ্ট হবে না। আগে আমরা লেখক সম্পর্কে জানি যে কার লেখা এটা, তিনি কত বড় মাপের লেখক, বিশ্বে তার স্থান কোথায়। ভারতবর্ষের দুজন মনীষী, একজন মনীষীর দ্বারা তিনি প্রভাবিত, স্বামী বিবেকানন্দ দ্বারা তিনি প্রভাবিত, আর আরেকজন মনীষী মানে মহাত্মা গান্ধী, উনার দ্বারা প্রভাবিত, মানে লিও টলস্টয়ের দ্বারা প্রভাবিত। ঠিক আছে, তো যে বইটা তিনি লিখে বিখ্যাত হয়েছিলেন, এই দেখো, ভালো করে দেখো বইটা, এই ওয়ার অ্যান্ড পিস, দেখছো, পেঙ্গুইন পাবলিকেশনের বই, কত মোটা বইটা দেখো, এই যে বুঝতে পারবে, পিছন দিকটা দেখো এরকম, আর এই যে এটা হলো ওয়ার অ্যান্ড পিস। এই বইটা লিখেই তিনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন। গোটা বিশ্বে লিও টলস্টয় এই একটি মাত্র বইয়ের জন্য সব থেকে বেশি পরিচিত, ওয়ার অ্যান্ড পিস। সমস্ত বইটাই একটাই, কিন্তু এই সমস্ত বইয়ের যতটি পাতা, এটা একটাই বই, এখানে অন্য কোনো কিছু সংকলন নেই, এটা একটাই। আর এই ওয়ার অ্যান্ড পিসের উপরে দেখো একটা কোট লেখা আছে, আমি বলছি তাহলে বুঝতে পারবে যে কি, যে কার লেখা আমরা পড়তে যাচ্ছি আজকে, আর তিনি কে, আর তার বুক সম্পর্কে একজন কি মন্তব্য করেছেন। দেখো কি লেখা আছে, লাভ অ্যান্ড ব্যাটল, টেরার অ্যান্ড ডিজায়ার, লাইফ অ্যান্ড ডেথ, ইটস আ বুক দ্যাট ইউ ডোন্ট জাস্ট রিড, ইউ লিভ। বুঝছো? তাহলে এই বইটাতে তো আমরা কি কি পাচ্ছি, লিখেছেন সিমন স্যাচমা বলে একজন ক্রিটিক এই ব্যাপারে লিখেছেন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এখানে কি বলছে, লাভ অ্যান্ড ব্যাটল, ভালোবাসা আর যুদ্ধ, টেরার অ্যান্ড ডিজায়ার, টেরার মানে ভয়, আর ডিজায়ার মানে চাহিদা, লাইফ অ্যান্ড ডেথ, জীবন আর মৃত্যু, ইটস আ বুক দ্যাট ইউ ডোন্ট জাস্ট রিড, এটা এমন একটা বই যে তুমি শুধু পড়বে না, তুই বাঁচবে। তাহলে এমন একটা বই যেটা পড়লে নাকি বলে মানুষ বাঁচে, তার লেখককে লিও টলস্টয়, আর উনারই আমরা একটা লেখা আজকে পাচ্ছি। আর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমি এতগুলো যে কথা বললাম আজকে, এই কথাগুলো তোমরা যেদিন তোমরা লাস্ট লাইনটা পড়বে, মানে এই গল্পের যেটা আমরা পড়তে জাস্টিফাই করতে পারবে, হ্যাঁ, যে আমি একটাও কথা বাড়তি বলিনি,
সবটি কথা প্রাসঙ্গিক ছিল এবং সবটি কথাই দরকার ছিল। এইরকম একটা লেখকের আজকে আমরা পড়া করতে যাচ্ছি, হ্যাঁ, যেটা হলো কি দ্য থ্রি কোশ্চেন্স। লিখেছেন কে? লিও টলস্টয়। বুঝতে পেরেছ? এবার আমি লিও টলস্টয় সম্পর্কে টেক্সটে আসার আগে হ্যাঁ তোমাদের কতগুলো কথা লিও টলস্টয় সম্পর্কে বেশ কিছু কথা বলতে চাইছি। আগে বোর্ডে সেসব পয়েন্ট আকারে লেখা আছে, আগে বলে দিই। আজকের ক্লাসটা ধরে নিতে পারো শুধু ইন্ট্রোডাকশনের উপর দিয়ে যাবে, ঠিক আছে? যদি চেষ্টা করছি আমি টেক্সটে আসার, যদি না আসতে পারি তো নেক্সট ক্লাস অবশ্যই টেক্সট ধরবো, টেক্সট আলোচনা করা হবে, লাইন বাই লাইন বাংলা মিনিং বলা হবে, থরলি পড়ানো হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে আমাকে অন্ততপক্ষে কিছু বলতে দাও ওর সম্পর্কে। লিও টলস্টয় গোটা বিশ্বের মধ্যে আমরা যেরকম শেক্সপিয়ারকে ধরি, রবীন্দ্রনাথ ঠাকুরকে ধরি, ওই জাতীয়ই একজন লেখক। তো তাকে নিয়ে বলতে গেলে একদিনে বলে শেষ করা, তবুও তো আমি একটু টাইম নিচ্ছি তোমাদের কাছে। যাই হোক, তো তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, আমি কিছু কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো, থ্রি কোশ্চেন্স লিখছেন লিও টলস্টয়, ঠিক আছে? এবার দেখো, লিও টলস্টয়স ফুল নেম ওয়াজ, এই লিও টলস্টয়ের পুরো নাম কি ছিল? লেভ নিকোলেভিচ টলস্টয়। লেভ নিকোলেভিচ টলস্টয়, এটা পুরো নাম ওর, কিন্তু হ্যাঁ জেনে রেখো, এটা এমসিকিউতে আসতে পারে। লিও টলস্টয় এর পুরো নাম হচ্ছে এই নামটা, এই যে লিখে দিয়েছি আমি। পয়েন্ট আকারে দেখো কতগুলো কথা লিখেছি আমি। হি ওয়াজ এ নোভেলিস্ট, তিনি একজন ছিলেন উপন্যাসিক, ড্রামাটিস্ট, নাট্যকারও ছিলেন তিনি, অ্যান্ড মোরাল ফিলোসফার, এই যে তিনি একটা দার্শনিক ছিলেন, দার্শনিক, নীতিবাদী দার্শনিক তিনি ছিলেন। হ্যাঁ, হিজ রাইটিংস আর চিফলি মার্কড বাই রিয়েলিজম, তার রাইটিংয়ের মধ্যে না রিয়েলিজম ছিল, বেশি কল্পনার উপর নির্ভর করে লিখতেন না, বাস্তবতার উপর নিয়ে লিখতেন, এই যে রিয়েলিজম। তার রাইটিংয়ের মধ্যে রিয়েলিটি আমরা খুঁজে পাই, নিজের জীবনের সঙ্গে, দেশের জীবনের সঙ্গে, পৃথিবীর জীবনের সঙ্গে আমরা মিলাতে পারি তার লেখাগুলোকে। এবার দেখো, হি ওয়াজ বর্ন অন অগস্ট 28, 1828, তিনি এই যে এই তারিখটাতে জন্মেছিলেন, ইন দ্য প্রভিন্স অফ তুলা, রাশিয়ার তুলা প্রভিন্সে তিনি জন্মেছিলেন। এগুলোকে জেনে রাখো, এই ব্যক্তির সম্পর্কে তোমাদের ডেপথ বাড়বে, ওর লেখাগুলো পড়তেও তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? হি লস্ট হিজ প্যারেন্টস হোয়েন হি ওয়াজ অনলি 9, তিনি তার পিতা মাতাকে হারিয়েছিলেন যখন তার বয়স ছিল মাত্র 9 বছর। তাহলে তোমাদেরকে আমি এই জন্য আমি কথাগুলো বলতে যাচ্ছিলাম যে গ্রেট যারা মহান ব্যক্তি, যারা গ্রেট পারসন, ওদের জীবনে কিন্তু দুঃখের যে কি বলবো পরিমাণ পাহাড়ের সমান দুঃখের পরিমাণ ছিল। কারণ একটা শিশু 9 বছরে তার বাবা মাকে হারাচ্ছে, আর সে এইরকম একটা মহান লেখকে পরিণত হচ্ছে, এটা বিশাল বড় যুদ্ধ না? ভেবে দেখো, 9 বছরে সে তার পিতা মাতাকে হারায়, তারপরেও তিনি কিন্তু নিজের জীবন যুদ্ধ ছাড়েননি, এত বড় মাপের একজন লেখকে পরিণত তিনি হয়েছিলেন। এখান থেকে আমরা কতটা নিজেদের জীবনে অনেক কিছু শিখতে পাই, অনেক বেশি ইন্সপিরেশন, মোটিভেশন পেতে পারি। এই পয়েন্টটা তোমরা একটু ওই জন্য ভালো করে দেখবে। হি এন্টার্ড দ্য ইউনিভার্সিটি অফ কাজান বলে একটা ইউনিভার্সিটিতে তিনি 1844-এ তিনি ভর্তি হয়েছিলেন, ঠিক আছে? কাজান 1844-এ ভর্তি হয়েছিলেন। মাঝখানে অনেক কিছুই আছে, সে সময় বলছিলেন লাইফের যেগুলো খুব ইম্পর্টেন্ট কথা, আমি সেগুলোই বলতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে আমি কি পয়েন্ট হাইলাইট করেছি, দেখো ভালো করে। আমরা এখন লিও টলস্টয় সম্পর্কেই জানার চেষ্টা করছি, ঠিক আছে? এবার দেখো, হি লেফট দ্য ইউনিভার্সিটি ইন 1847, তিনি 1847-এ ইউনিভার্সিটিকে ছাড়তে তিনি বাধ্য হয়েছিলেন, তা উইদাউট কমপ্লিটিং হিজ এডুকেশন। এই মহান মাপের একজন লেখক, তিনি তার লেখাপড়া পূর্ণ করতে পারেননি। এখানেও আমাদের একটা ইন্সপিরেশনাল কথা পয়েন্ট পাচ্ছি আমরা। ইউনিভার্সিটি লেখাপড়া কমপ্লিট করলেই যে একটা মানুষ মহান হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই। জীবনে কিছু করার ইচ্ছা থাকতে গেলে মানুষ সে ডিগ্রি কমপ্লিট করুক আর না করুক, তাহলে বুঝতে পারছি এটা কিন্তু পয়েন্টটা খুব হাইলাইটিং পয়েন্ট আছে যে তিনি তার ইউনিভার্সিটি ডিগ্রি কমপ্লিট করতে পারেননি, তারপরেও তার লেখা আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে পারছি, বিভিন্ন ক্লাসে পড়তে পারছি। এবার দেখো, টলস্টয় এনলিস্টেড ইন দ্য আর্মি। এবার টলস্টয় নিজে ভর্তি হয়েছিলেন আর্মিতে ওদের দেশে আর্মিতে ইন 1851-এ তিনি আর্মিতে ভর্তি হয়েছিলেন, অ্যান্ড সার্ভড আনটিল 1854, আর তিনি আর্মিতে কাজ করেছিলেন 1851-এ তিনি প্রবেশ করলেন, আর্মিতে গেলেন, এবং 54 পর্যন্ত তিনি ছিলেন আর্মিতে, বুঝতে পারছো? তারপর তিনি বেরিয়ে গেলেন। আচ্ছা, লেটার হি ওয়ার্ক অ্যাজ অ্যান অফিসার ইন দ্য ক্রিমিয়ান ওয়ার। এই দেখো, ক্রিমিয়ান ওয়ারে তিনি অফিসার র্যাঙ্কে ছিলেন। এই ক্রিমিয়ান ওয়ারের অনেকগুলো অভিজ্ঞতা থেকে তার ওয়ার অ্যান্ড পিস এই যে লেখাটা অনেকটা প্রভাবিত, ঠিক আছে? ক্রিমিয়ান ওয়ার। এবার দেখো, টলস্টয় বিগ্যান হিজ লিটারেরি কেরিয়ার উইথ দ্য স্টোরিজ চাইল্ডহুড। এই লেখাগুলো থেকে তার লিটারেরি কেরিয়ার, তার যে সাহিত্যিক জীবনযাত্রা, এখান থেকে তিনি শুরু করেছিলেন।
চাইল্ডহুড 1852, বয়হুড 1854, ইউথ 1856। বুঝতে পারছো তো? সালগুলো দেখো না, 52, 54, 56। এই 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 সালের এই লেখাগুলো থেকে তিনি তার সাহিত্য জীবন শুরু করলেন, সাহিত্যিকের জীবন শুরু করলেন, অনেক নাম হলো, খ্যাতি হলো তার, ঠিক আছে। তারপর দেখো ইন 1862 হি ম্যারিড সোফিয়া অ্যান্ড্রিয়েভনা। সোফিয়া অ্যান্ড্রিয়েভনা, এই উচ্চারণ রাশিয়ান প্রোনাউন্সিয়েশন তো এই ধরনের, ভয়ের উচ্চারণটা ওদের মধ্যে বেশি থাকে, হ্যাঁ, ভ। সোফিয়া অ্যান্ড্রিয়েভনা, জুনিয়র টু হিম বাই 16 ইয়ার্স। তার বউ তার থেকে 16 বছরের ছোট ছিল, ঠিক আছে। তাহলে 1862-তে তিনি বিয়ে করেছিলেন, হ্যাঁ, সোফিয়াকে, যিনি লিও টলস্টয়ের থেকে 16 বছরের ছোট ছিলেন। এবার দেখো, টলস্টয় ক্রিয়েটেড টু গ্র্যান্ড কম্পোজিশন। এই যে গ্র্যান্ড কম্পোজিশন, দেখো ওয়ার অ্যান্ড পিস, আমি বললাম না, দেখালাম একটু আগে বইটা তোমাদের, ওয়ার অ্যান্ড পিস। এই ওয়ার অ্যান্ড পিস ইকুয়াল টু লিও টলস্টয়, লিও টলস্টয় ইজ ইকুয়াল টু ওয়ার অ্যান্ড পিস, এইভাবে তারা পরিচিত। ওয়ার অ্যান্ড পিস দেখো 1809, 1809 সালে তিনি এটা লিখেছিলেন, 1809। অ্যান্ড অ্যানা কারিনিনা, আর এই বুকটাও 1877-এ, অনেক পরে এটা। তাহলে অ্যানা ক্যারেনিনা। এবার দেখো এই দুটো বই তিনি লিখে বিখ্যাত হয়েছিলেন, ঠিক আছে। এবার দেখো, তো লিও টলস্টয় বললাম, দেখো এই যে 1877। এবার দেখো এই মানুষটি দুটো অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ইয়োকোভিচ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, একটা বসনিকা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ঠিক আছে। ইয়োকোভিচ আর বসনিকা অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। সমস্ত আমরা যেরকম জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন, এইভাবেই তিনি দুটো অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ওদের দেশের বিখ্যাত অ্যাওয়ার্ড, জেনে রাখা দরকার। আচ্ছা, শেষ জীবনে তার কথা বলি। লিও টলস্টয় তার শেষ জীবনে, যে বললাম, সমস্ত কিছুর উপর তার বিতৃষ্ণা জন্মে গেছিলো, নিজের জীবনে অর্থ খুঁজে পাচ্ছিলেন না তিনি, এরপরে অবস্থাতে শেষ জীবনে তার পরিবার থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়, তার ওয়াইফ এবং তার সন্তানদের থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় মানে কি, ওখানে লেখা আছে কিভাবে যে কোনোভাবে বিচ্ছেদ ঘটে। এখন তাড়ানো হয়েছিল না পরিস্থিতির চাপে তাদের বিচ্ছেদ ঘটে, যাই হোক। তো মোদ্দা কথা, তিনি তার পরিবারের সঙ্গে শেষ জীবনে থাকতে পারেননি, তিনি এই দুঃখে বেরিয়ে গেলেন। মৃত্যুটাও তার খুব ভালোভাবে হয়নি আর কি। তিনি একটা রেলওয়ে স্টেশন মাস্টারের কামরাতে, একটা রেলওয়ে স্টেশন, খুব নাম করা রেলওয়ে স্টেশনও না, মানে খুব সাধারণ একটা রেলওয়ে স্টেশনের কামরার রুমে, মানে স্টেশন মাস্টারের কামরাতে অসুস্থতার কারণে তিনি, এই দেখো, হি ডায়েড অন November 20, 1910। এবার দেখো 1910 খ্রিস্টাব্দে তিনি 20 নভেম্বর মারা গেছিলেন, ঠিক আছে। এই বিখ্যাত ব্যক্তি নভেম্বর মাসের 20 তারিখে 1910 খ্রিস্টাব্দে তিনি মারা গেছিলেন, ঠিক আছে। এবার দেখো, এই যে আমরা গল্পটা পাচ্ছি, 3 কোয়েশ্চেন, তাই না? 3 কোয়েশ্চেন, নিশ্চয়ই প্রত্যেকের মনে একটা প্রশ্ন তো জাগছেই। প্রশ্ন দেখো, 3 কোয়েশ্চেন বললাম, আবার প্রশ্ন বলছি, প্রশ্ন তো জাগছেই যে ব্যাপারটা কি, ব্যাপারটা যেটা নিয়ে আছে সেটা জানার জন্য আগে থেকে একটু বলে দিই যে লিও টলস্টয় যে গল্পটা আমাদেরকে দিয়েছেন পড়তে এখানে, তো প্রশ্ন জাগবে জার বলেটা আছে, রাশিয়ান রাজাকে বলা হয় জার, রাশিয়ার রাজা থেকে বলা হতো জার, সেই সময়কার রাশিয়ান রাজাকে জার বলা হতো, জার। এই জার, তোমরা ইতিহাসে পড়েছো জারতন্ত্র পড়ে হবে তোমরা, ঠিক আছে। এই জারের মাথাতে 3টা প্রশ্ন আছে, 3টা কোয়েশ্চেন আছে, এই 3টা কোয়েশ্চেন তিনি খুঁজতে যাবেন, তাই তো। এই 3টা কোয়েশ্চেন খুঁজতে গিয়ে বা মানে তার যে প্রক্রিয়াগুলো, মাথাতে কোয়েশ্চেন আসাটা, কোয়েশ্চেনগুলোকে খুঁজে বের করা, এটা নিয়েই চলবে, এটা নিয়েই আছে আমাদের পুরো গল্পটা। তো আগে আমরা একটু একে দেখে নিই, আমাদের লেখককে, লিও টলস্টয় তো অনেক, লিও টলস্টয় তো বিখ্যাত, তাই না। আগে আমরা এত শুনলাম, যখন আমরা শুনলাম, তো লিও টলস্টয় সম্বন্ধে ওনাকে তো একটু দেখতে হয়, একটু দেখে নিই ওনাকে। আর যে যাকে নিয়ে এই গল্পটা লেখা হয়েছে, একজন এই জারকে আমরা দেখে নিই আমরা থরলি টেক্সটটাতে আসছি, টেক্সটটাকে শুরু করব, হ্যাঁ। টেক্সটটাকে ভালো করে পড়ালেখা, মানে কি বলবো, লাইন বাই লাইন আমরা আলোচনা করব। ইন্ট্রোডাকশন পার্টটাকে নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এই দুটো জিনিস তোমরা দেখে নাও ভালো করে, তারপরে আমরা লাইন বাই লাইন থরলি টেক্সট বুকটাকে নিয়ে আলোচনা করব। অসাধারণ গল্প, খুব মজা পাবে, কেউ মিস করবে না।
এরকম গল্প আমি নিশ্চিত বলতে পারি জীবনে খুব কম পড়ে হবে। আর লাইফ টাইম এই 3টা নলেজ যে পাবে গল্প থেকে, যে 3টা নলেজ পাবে লাইফ টাইম কাজে দিবে। আমি এভরিডে পাই, যে শুনেছে সে এভরিডে পাই, এটা নিশ্চিত তোমরা এভরিডে পাবে, প্রত্যেকটা জায়গাতে পাবে, এবং সে সমস্যা থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারবে। এমন একটা জাদু কাটিয়ে আছে এই 3টা প্রশ্নের উত্তরে, যে নিজের জীবনের সম্পূর্ণ সব সময়, আমি তো বলতে 100% যদি নাও হয় তো 80% 85% সলিউশন তোমরা এই 3টা কোশ্চেনের থেকে বেরিয়ে আসা অ্যান্সার থেকে পেয়ে যাবে। তো তার জন্য এটা যদি জানতে চাও তাহলে তোমরা কিন্তু পরের ভিডিওগুলোকে সবটাই রেগুলারলি দেখতে হবে। আশা করি তোমরা দেখবে। হ্যাঁ, তোমাদের মধ্যে লিটারেচার পড়ার ইচ্ছা আছে। আমাকে অনেকেই পার্সোনালি বলছে যে আমরা নতুনভাবে লিটারেচারের টেস্ট পাচ্ছি, লিটারেচার পড়তে গিয়ে আমরা পড়ে এবং জেনে আলাদা মজা পাচ্ছি। তো সেটা আশা নিয়ে আমরা চাইবো যে তোমরা দেখবে। পরের পার্টগুলো অবশ্যই দেখবে, পরের যেগুলো এগুলো হবে, হ্যাঁ আসবে, দেখবে। নতুনরা যারা আছে তারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবগুলো অটোমেটিক আমাদের ভিডিওর যে লিঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছাতে থাকবে, দেখবে তোমরা। ঠিক আছে, তাহলে দেখে নাও এবার। এই যে দেখছো তোমরা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইনি হলেন লিও টলস্টয়। এই যে দেখো ছবিটা ক্লোজ করছি, দেখো ভালো করে। লিও টলস্টয়ের বিভিন্ন ধরনের ছবিগুলো দেখে নাও, কিছুটা এর পোর্ট্রেট পেন্টিং এগুলো। এই যে লিও টলস্টয়, ঠিক আছে, ইনি হলেন লিও টলস্টয়। এই যে দেখো লিও টলস্টয়। আর এই যে দেখো গান্ধীজির সঙ্গে যে আমি কথা বললাম, যে গান্ধীজির কথা বললাম, আমাদের হোয়াট মহাত্মা গান্ধী লার্নড ফ্রম রাশিয়ান রাইটার, দেখো এখানে লেখা আছে। এরকম অনেকগুলোই তথ্য আমরা এখান থেকে পাই। ঠিক আছে, লিও টলস্টয়। তাহলে যার আমরা লেখাটা পড়তে যাচ্ছি ইনি হলেন সেই লিও টলস্টয়। তোমরা বুঝে গেলে লিও টলস্টয় কে ছিলেন, দেখলে এটাকে ভালো করে, তাই না? লিও টলস্টয়ের কয়েকটা বইয়ের কভার পেজ আছে, যে দ্য ইউথ বলে আমি লিখেছিলাম না, তোমাদেরকে লিখে দেখিয়েছিলাম ইউথ। এই দেখো ইউথের কভার পেজ দেখতে পাচ্ছ তোমরা ইউথ স্ক্রিনে। এই যে ওয়ার অ্যান্ড পিস, ঠিক আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন পাবলিকেশন বিভিন্ন রকমভাবে বের করেছিলেন। তারপরে দেখো এখানে একটা আছে, এই যে অ্যানা কার্নিনা, এটাও আমি তোমাদের ইন্ট্রোডাকশানে দেখিয়েছিলাম, তাই না? এই যে দেখো দুটো বই, দুরকম দেখতে, ঠিক আছে। এই বুকের কভার পেজগুলো তোমাদেরকে দেখালাম। এই যে দেখো এবার রাশিয়ান জার, ঠিক আছে। রাশিয়ান জার তো একটা ছিলেন না, রাজা তো অনেক ছিলেন, আমাদের দেশে অনেক সম্রাট ছিলেন। তো বিভিন্ন সময়কার দেখো নিচে লেখা আছে, তোমরা পড়তে পারবে, আমি আর পড়ে বলছি না, তোমরা দেখে নাও। এই যে বিভিন্ন সময়ের বিভিন্ন জার, রাশিয়ান জার, এসব ছবিগুলো দেওয়া আছে। এই যে জার, দেখছো, অনেকগুলো কিছু ফিল্মের এডিটিংও আছে, আবার বেশ কিছু ফিল্ম ক্যারেক্টারিস্টিক বা ফিল্মের যখন ফিল্ম করা হয়েছিল ওগুলোর ছবি অনেকটা দেওয়া আছে। এই যে দেখো, তবে অনেক ছবি আছে, এই যে ছবিগুলো আছে দেখো রাশিয়ান জারের, ঠিক আছে, দেখতে পাচ্ছ মনে হয়। এই রাশিয়ান জার দেখো, তা দেখলে এই যে রাশিয়ান জার। এখানে তোমরা দেখো জার নিকোলাস 2 কে বেশি দেখতে পাচ্ছ, জার নিকোলাস 2, ঠিক আছে, জার নিকোলাস 2। তাহলে আমরা টলস্টয়কেও দেখলাম, জারকেও দেখে নিলাম। এবার আমরা নেক্সট ক্লাসে প্রোজ অ্যানালাইসিসটা করবো ভালো করে। তোমরা নেক্সট ক্লাসের জন্য কিন্তু ওয়েট করো, আমি প্রোজ অ্যানালাইসিসটা নিয়ে আসছি, লাইন বাই লাইন বেঙ্গলি মিনিংয়ের সঙ্গে আমরা প্রোজটা অ্যানালাইজ করবো, ঠিক আছে। পরের ক্লাসে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।